আচ্ছা, সাবানের পানিতে আমরা যখন ওই যে তারের ফ্রেম ডোবাই, তখন যে ফেনা বা বুদবুদ তৈরি হয়, সেটা খেয়াল করলে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ে। হ্যাঁ, সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ব্যাপারটা বলছেন তো? ঠিক তাই। মানে সাবানের ফেনা কিভাবে যেন জানে যে ঠিক কোন আকারটা ধারণ করলে তার সারফেস এরিয়া একদম সবচেয়ে কম হবে। আবার ধরুন আলোর কথা। আলো যখন বাতাস থেকে পানিতে ঢোকে, সে তার পথটা একটু বাঁকিয়ে নেয়। একদম। এবং সে ঠিক এমন একটা পথই বেছে নেয় যা তাকে সবচেয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে। তো এই যে প্রকৃতির এক ধরনের জাদুকরী, অলস অথচ চরম নিখুঁত একটা বুদ্ধিমত্তা, আজকের এই গভীর বিশ্লেষণে আমরা মূলত এর পেছনের রহস্যটাই উন্মোচন করতে যাচ্ছি। আমরা কথা বলবো গণিতের খুব কৌতূহলোদ্দীপক একটা শাখা নিয়ে, যার নাম হচ্ছে ক্যালকুলাস অফ ভ্যারিয়েশনস। বিষয়টা সত্যি দারুণ রোমাঞ্চকর। বাইরে থেকে দেখলে মনে হয় মহাবিশ্ব বা প্রকৃতি যেন নিজে থেকেই কোনো একটা সচেতন সিদ্ধান্ত নিচ্ছে। রাইট, আলো যেন ক্যালকুলেটর নিয়ে বসে হিসাব করছে যে কোন দিক দিয়ে গেলে তার সময় বাঁচবে। ঠিক, কিন্তু এর গভীরে আসলে অত্যন্ত শক্তিশালী এবং চমৎকার একটি গাণিতিক ইঞ্জিন রয়েছে। আচ্ছা, শুরুতেই আমার একটা খটকা দূর করুন। আমরা তো স্কুলে বা কলেজে সাধারণ ক্যালকুলাস শিখেছি, তাই না? ওই যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। তো সেই সাধারণ ক্যালকুলাস থেকে চিন্তাধারাকে সরিয়ে এই ভ্যারিয়েশনাল ক্যালকুলাসে আমরা কেন আসব? এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়? খুব সুন্দর একটা প্রশ্ন। সাধারণ ক্যালকুলাসকে আপনি কল্পনা করতে পারেন ধরুন একটি বিশাল পাহাড়ি এলাকায় গুপ্তধন খোঁজার মতো। সেখানে আপনার লক্ষ্য হল পাহাড়ের একদম সবচেয়ে উঁচু চূড়াটি অথবা সবচেয়ে নিচু খাতটি খুঁজে বের করা। ও আচ্ছা, গাণিতিক ভাষায় যাকে বলা হয় ম্যাক্সিমা বা মিনিমা। হ্যাঁ, ঠিক ধরেছেন। অর্থাৎ সাধারণ ক্যালকুলাস কাজ করে একটি নির্দিষ্ট বিন্দু নিয়ে। গ্রাফের মধ্যে সবচেয়ে উপরের বিন্দু বা সবচেয়ে নিচের বিন্দু। একদম। কিন্তু ক্যালকুলাস অফ ভ্যারিয়েশনসের খেলার নিয়মটা একটু ভিন্ন। এখানে আপনি শুধু একটি নির্দিষ্ট বিন্দু খুঁজছেন না। ধরুন আপনি ওই পাহাড়ের এক পাশের একটি গ্রাম থেকে অন্য পাশের একটি গ্রামে যেতে চান। আচ্ছা, এখন আপনার লক্ষ্য হলো এমন একটি হাঁটার পথ খুঁজে বের করা যে পথে হাঁটলে আপনার সবচেয়ে কম পরিশ্রম হবে বা সবচেয়ে কম সময় লাগবে। এখানে আমরা কোনো বিন্দুর বদলে পুরো একটি বক্ররেখা বা পথ নিয়ে কাজ করছি। দাঁড়ান, ব্যাপারটা একটু ভেঙে বলা যাক। সাধারণ ক্যালকুলাসে সমীকরণের ভেতর আমরা একটি সংখ্যা বা ভ্যালু ইনপুট দিই, আর সে আমাদের আরেকটি সংখ্যা আউটপুট দেয়। কিন্তু আপনি বলছেন এখানে আমরা ইনপুট হিসাবে আস্ত একটা রাস্তাকে বা রেখাকে সমীকরণের ভেতর ঢুকিয়ে দিচ্ছি। ঠিক তাই। আর এই যে আস্ত একটি পথ বা ফাংশনকে ইনপুট হিসেবে নিচ্ছে, একেই বলা হয় ফাংশনাল। ফাংশনালকে আপনি ভাবতে পারেন ফাংশনের ফাংশন হিসেবে। ও, ফাংশনের ফাংশন, ব্যাপারটা ইন্টারেস্টিং। পথে যেতে লাগা মোট সময় বা ওই পথে ব্যয় হওয়া মোট শক্তি। আচ্ছা, বুঝতে পেরেছি। এরপর ক্যালকুলাস অফ ভ্যারিয়েশনস সেই ফাংশনাল ব্যবহার করে যাচাই করে দেখে যে অসংখ্য সম্ভাব্য পথের মধ্যে ঠিক কোন পথটি সবচেয়ে সেরা বা অপটিমাল। একদম তাই, আপনি নিখুঁতভাবে ধরেছেন ব্যাপারটা। তার মানে আমরা এমন একটি নিখুঁত রেখা খুঁজছি যা শুধু দেখতেই মসৃণ নয়, বরং গাণিতিকভাবেও তার প্রতিটি বাঁক বা পরিবর্তন একেবারে নিখুঁত হতে হবে। যাকে আমরা এক্সট্রিমা বলি। রাইট। কিন্তু এই যে বিন্দু থেকে আস্ত একটা রেখায় চলে আসার যুগান্তকারী ধারণা, এটা তো আর হঠাৎ করে একদিন সকালে কেউ আবিষ্কার করে বসেনি। আমি যতটুকু জানি এর পেছনে দারুণ এক ঐতিহাসিক নাটকের গল্প রয়েছে। হ্যাঁ, বিজ্ঞানের ইতিহাসের অন্যতম চমৎকার একটি নাটক বলা যায় একে। এর শুরুটা হয়েছিল ১৬৮৫ সালে আইজ্যাক নিউটনের হাত ধরে। নিউটন? তিনি সব জায়গাতেই আছেন। তা তো বটেই। তিনি বাতাসে কোনো বস্তুর চলাচলের সময়ে সর্বনিম্ন বাধা বা মিনিমাল রেজিস্ট্যান্স বের করার একটি সমস্যার সমাধান করেছিলেন। কিন্তু আসল উত্তেজনাটা শুরু হয় এর কিছুদিন পর ১৬৯৬ সালে। জোহান বার্নৌলি নামের এক বিখ্যাত গণিতবিদ ইউরোপের সমস্ত পণ্ডিতদের দিকে একটি খোলা চ্যালেঞ্জ ছুড়ে দেন। আচ্ছা, কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জটির নাম ছিল ব্র্যাকিস্টোক্রন সমস্যা। ব্র্যাকিস্টোক্রন? শব্দটা শুনলেই তো মনে হয় গ্রিক কোনো মহাকাব্যের দানব টানব হবে। আসলে এর মানে কি? না, দানব নয়। গ্রিক ভাষায় ব্র্যাকিস্টোস মানে হল সবচেয়ে ছোট, আর ক্রোনোস মানে হল সময়। ও, তার মানে সবচেয়ে কম সময়ের ব্যাপার স্যাপার। ঠিক।
সমস্যাটি ছিল এরকম। ধরুন, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে একটি মার্বেলকে একটি উঁচু বিন্দু থেকে গড়িয়ে তার চেয়ে কিছুটা নিচে অবস্থিত আরেকটি বিন্দুতে পাঠাতে হবে। আচ্ছা, মানে একটা ঢাল বেয়ে পড়বে। হ্যাঁ, এখন বিন্দু দুটির মাঝখানে যদি আপনি একটি ট্র্যাক বা পথ তৈরি করেন, তবে সেই ট্র্যাকের আকার কেমন হলে মার্বেলটি সবচেয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছাবে? একটু ভাবি। আমি যদি একদম সোজা খাড়া নিচের দিকে একটা ট্র্যাক বানাই, তাহলে তো শুরুতে খুব স্পিড পাবে, কিন্তু গন্তব্যে যেতে তো তাকে আবার একটু সোজা হতে হবে। ঠিক। আবার যদি সরাসরি কোনাকুনি একটা ঢাল বানাই, মানে সোজা একটা রেখা, তাহলে হয়তো সেরা স্পিড পাবো না। মানে অনেকটা স্কেট পার্কের র্যাম্পের মতো ব্যাপার, তাই তো? একদম নিখুঁত উপমা দিয়েছেন। মজার ব্যাপার হল ১৬৩৮ সালে গ্যালিলিও ঠিক এই ধরনের একটি সমস্যা নিয়ে ভেবেছিলেন। ও আচ্ছা, গ্যালিলিও এটা নিয়ে কাজ করেছিলেন। হ্যাঁ, তিনি ভেবেছিলেন বৃত্তের একটি অংশের মতো বাঁকা পথই হয়তো সবচেয়ে দ্রুতগামী। কিন্তু তখনও ক্যালকুলাস আবিষ্কার না হওয়ায় তিনি সঠিক গাণিতিক প্রমাণ দিতে পারেননি। আচ্ছা, তার মানে বার্নৌলি যখন এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তখন সেটি শুধু একটা গাণিতিক সমস্যা ছিল না। না, মোটেও না। সেটি ছিল তৎকালীন সেরা মেধাবীদের মধ্যে এক ধরনের অহংকারের লড়াই, যাকে বলে ম্যাথমেটিক্যাল ডুয়েল। তো নিউটন সেই চ্যালেঞ্জের কি জবাব দিয়েছিলেন? নিউটন তো এই ধরনের চ্যালেঞ্জ নিতে খুব ভালোবাসতেন। নিউটনের গল্পটা এখানে সবচেয়ে চমকপ্রদ। বলা হয়, নিউটন তখন রয়্যাল মিন্টের দায়িত্বে ছিলেন। সারা দিনের প্রচণ্ড ক্লান্তিকর কাজ শেষে বাড়ি ফিরে তিনি বার্নৌলি চ্যালেঞ্জটি দেখেন। আচ্ছা। সেই রাতেই তিনি টানা কাজ করে ভ্যারিয়েশনাল পদ্ধতি ব্যবহার করে সমস্যাটি সমাধান করে ফেলেন এবং নাম প্রকাশ না করে সেটি পাঠিয়ে দেন। এক রাতে? অবিশ্বাস্য। হ্যাঁ। আর জোহান বার্নৌলি যখন সেই সমাধানটি দেখেন, তখন তিনি বুঝে গিয়েছিলেন এটা কার কাজ। তিনি বলেছিলেন, আমি সিংহের থাবা দেখেই সিংহকে চিনতে পেরেছি। অসাধারণ একটা গল্প। মানে সারাদিন রয়্যাল মিন্টে ডিউটি করে এসে রাতে বসে ইউরোপের অন্যতম কঠিন গাণিতিক ধাঁধার সমাধান করে দেওয়া, এটাই নিউটন। কিন্তু এই ক্যালকুলাস ও ভ্যারিয়েশনস নামটা তো নিউটন বা বার্নৌলি দেওয়া নয়, তাই না? এর পেছনে তো আরও দুজন কিংবদন্তি জড়িত। হ্যাঁ, আর এখানেই ইতিহাসের আরেকটি সুন্দর মুহূর্ত তৈরি হয়। সময়টা ১৭৫৫ সাল। জোসেফ ইউই ল্যাগ্রাঞ্জ নামে মাত্র ১৯ বছর বয়সী এক তরুণ গণিতবিদ। মাত্র ১৯ বছর? হ্যাঁ, ভাবুন একবার। এই তরুণ ব্র্যাকিস্টোক্রোন এবং এই ধরনের অপটিমাইজেশন সমস্যাগুলো নিয়ে একটি অভাবনীয় কাজ করেন। তিনি এমন একটি জেনারেলাইজড বা সাধারণ পদ্ধতি বের করেন, যা দিয়ে যে কোনো বাঁকা পথে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করা যায়। আচ্ছা। তিনি তার এই কাজ একটি চিঠিতে লিখে পাঠান লিওনার্ড অয়লারকে। লিওনার্ড অয়লার, যিনি তখন তর্কসাপেক্ষে পৃথিবীর শ্রেষ্ঠ গণিতবিদ। একদম। অয়লার তখন নিজেও জ্যামিতিক পদ্ধতিতে এই একই বিষয় নিয়ে কাজ করছিলেন, কিন্তু ১৯ বছরের তরুণ ল্যাগ্রাঞ্জের অ্যানালিটিক বা বিশ্লেষণমূলক পদ্ধতি দেখে অয়লার এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি নিজের কাজ পুরোপুরি গুটিয়ে নেন। সত্যি? মানে নিজের গবেষণা থামিয়ে দিলেন? হ্যাঁ, অয়লার চেয়েছিলেন ল্যাগ্রাঞ্জের কাজটাই যেন সবার আগে প্রকাশ পায় এবং এই তরুণ যেন তার প্রাপ্য সম্মানটুকু পান। ১৭৫৬ সালে অয়লারই এই নতুন বিষয়ের নাম দেন ক্যালকুলাস অফ ভেরিয়েশনস। এটা সত্যি দারুণ শিক্ষণীয়। বিজ্ঞানের ইতিহাসে সাধারণত আমরা শুধু রেষারেষি আর পেটেন্ট চুরির গল্প শুনি। সেখানে একজন প্রতিষ্ঠিত বিজ্ঞানী একজন তরুণের মেধাকে এতটা সম্মান দেখাচ্ছেন, এটা বিরল। সত্যিই বিরল। তো অয়লার আর ল্যাগ্রাঞ্জ মিলে যে যুগান্তকারী সমীকরণটি তৈরি করলেন, যাকে আমরা অয়লার ল্যাগ্রাঞ্জ সমীকরণ বলি, সেটা আসলে কিভাবে কাজ করে? এই সমীকরণটি হল অপটিমাইজেশন বা সর্বোচ্চ নিখুঁত অবস্থা খোঁজার গাণিতিক ইঞ্জিন। যে কোনো ফাংশনালের চরম মান খোঁজার জন্য এটি একটি অপরিহার্য শর্ত। আচ্ছা, আমাকে একটা কথা বলুন। গণিতের বইগুলোতে সবসময় সবচেয়ে সহজ উদাহরণ হিসাবে বলা হয় যে একটি সমতল পৃষ্ঠে দুটি বিন্দুর মধ্যে সবচেয়ে কম দূরত্বের পথ হলো একটি সরলরেখা। হ্যাঁ, ক্লাসিক উদাহরণ। এখন দুটি বিন্দুর মধ্যে যে সরলরেখাই সবচেয়ে ছোট পথ হবে, এটা তো আমরা সাধারণ বুদ্ধি বা কমন সেন্স দিয়েই জানি। এর জন্য এত বড় অয়লার ল্যাগ্রাঞ্জ সমীকরণ, এত পৃষ্ঠার গাণিতিক প্রমাণের কি দরকার ছিল? খুব চমৎকার একটা পয়েন্ট ধরেছেন। সমতল বা ফ্ল্যাট কাগজের উপর দাগ টানার জন্য আপনার সাধারণ বুদ্ধি একদম ঠিক আছে, কিন্তু মহাবিশ্ব তো সবসময় সমতল নয়। মানে? ধরুন
আপনি ঢাকা থেকে নিউ ইয়র্ক বিমানে উড়ে যাবেন। পৃথিবীর পৃষ্ঠ যেহেতু গোলাকার বা বাঁকা, তাই ম্যাপের উপর সোজা স্কেল বসিয়ে দাগ টানলে কিন্তু সবচেয়ে ছোট পথ পাওয়া যায় না। ও রাইট, বিমানকে তো উঠতে হয় মেরু অঞ্চলের উপর দিয়ে কিছুটা বাঁকা পথে। একদম। এই বাঁকা তলগুলোতে সবচেয়ে ছোট পথগুলোকে বলা হয় জিওডেসিক্স। বুঝতে পারছি, মানে তলটা যখন অসমতল হয় বা যখন কোনো অতিরিক্ত বাধা বা সীমাবদ্ধতা থাকে, তখন কমন সেন্স কাজ করে না। ঠিক তখন এই অয়লার ল্যাগ্রাঞ্জ সমীকরণটি হয়ে ওঠে আমাদের একমাত্র ভরসা। এটি এমন একটি সার্বজনীন ইঞ্জিন যা যে কোনো পরিস্থিতিতে যে কোনো বাঁকা তলে সবচেয়ে ছোট বা সবচেয়ে সাশ্রয়ী পথটি বের করে দিতে পারে। কিন্তু ইঞ্জিনটা কাজ করে কিভাবে? মানে ভেতরে কোনো জাদুকরী গাণিতিক কলকবজা তো নিশ্চয়ই আছে, যা দিয়ে সে বুঝে যে হ্যাঁ, এটাই সবচেয়ে সেরা পথ। এটাকে খুব সহজে বোঝার জন্য আমরা একটা উপমা ব্যবহার করতে পারি। ধরুন, দুটি পেরেকের মাঝখানে একটি রাবার ব্যান্ড টান টান করে বাঁধা আছে। হুম এটি একটি সরল রেখা। হুম এখন আপনি আঙুল দিয়ে রাবার ব্যান্ডটিকে একটু টেনে ছেড়ে দিলেন, কি হবে? রাবার ব্যান্ডটি কাঁপতে থাকবে, তার মানে সরল রেখাটি আর সোজা থাকছে না, এদিক ওদিক সামান্য বক্রতা তৈরি হচ্ছে। একদম ঠিক। গণিতের ভাষায় এই যে আসল পথটি থেকে সামান্য একটু এদিক ওদিক হওয়া, একে আমরা একটি ছোট সংখ্যা অ্যাপসিলন এবং একটি ইচ্ছামতো নেওয়া বক্রতা বা ফাংশন ইটার গুণফল হিসেবে প্রকাশ করি। আচ্ছা, অ্যাপসিলন আর ইটা। হ্যাঁ, অয়লার ল্যাগ্রাঞ্জ সমীকরণ মূলত এই কাজটাই করে। সে সম্ভাব্য সব ধরনের ছোট ছোট কাঁপুনি বা পরিবর্তন হিসাব করে। সে যাচাই করে দেখে কোন পথটিতে এই সামান্যতম পরিবর্তন করলেও পথের দৈর্ঘ্য বেড়ে যায়। মানে সে ইচ্ছা করে ভুল পথে গিয়ে দেখে যে পথ বড় হচ্ছে কিনা। ঠিক তাই, যখন দেখা যায় কোনো একটি পথে সামান্য এপসাইলন পরিবর্তন যোগ করলেও ওই পথের মোট দৈর্ঘ্য বা সময় আর কমানো সম্ভব হচ্ছে না, তখনই সমীকরণটি বলে দেয় হ্যাঁ, এটাই হলো চূড়ান্ত অপটিমাম বা সেরা পথ। বাহ, মানে সমীকরণটি ইচ্ছাকৃতভাবে সব ভুল বা কম নিখুঁত পথগুলোকে যাচাই করে দেখে, যাতে চূড়ান্তভাবে প্রমাণ করা যায় যে আসল পথটাই সেরা। এটা সত্যি অসাধারণ একটা মেকানিজম। হ্যাঁ, গাণিতিকভাবে এটা একটা মাস্টারপিস। কিন্তু আমরা শুধু রেখা আর দূরত্বের মধ্যে আটকে আছি। শুরুতে আমরা যে আলো আর সাবানের ফ্যানার কথা বলেছিলাম, সেখানে এই ক্যালকুলাস অফ ভ্যারিয়েশনস কিভাবে কাজ করে? আলো তো আর রাবার ব্যান্ড নয়। সেখানেই তো এই গাণিতিক নিয়মের আসল সৌন্দর্য। আলোকবিজ্ঞানে বা অপটিক্সে একটি বিখ্যাত নীতি আছে, যাকে বলা হয় ফার্ম্যাটের নীতি বা ফার্মাটস প্রিন্সিপাল। আচ্ছা, এই নীতি কি বলে? এই নীতি বলে যে আলো এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাওয়ার সময় সবসময় সেই পথটি বেছে নেয় যেটিতে সবচেয়ে কম সময় লাগে। কিন্তু আলো কিভাবে বুঝে যে কোন পথে গেলে সময় বাঁচবে? তার ভেতরে তো আর কোনো জিপিএস সিস্টেম বসানো নেই যে সে আগে থেকেই ট্রাফিক ম্যাপ দেখে নেবে। হ্যাঁ, খুব লজিক্যাল প্রশ্ন। এটা বুঝতে হলে আমাদের কোয়ান্টাম স্তরে যেতে হবে। আলো আসলে তরঙ্গ হিসেবে কাজ করে। আলো যখন এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যায়, সে আসলে সম্ভাব্য সবগুলো পথ দিয়ে যাওয়ার চেষ্টা করে। সবগুলো পথ দিয়ে একসাথে? হ্যাঁ, কিন্তু ওই যে আমরা একটু আগে ভ্যারিয়েশন বা পরিবর্তনের কথা বললাম, আঁকা বাঁকা বা বেশি সময়ের পথগুলোর তরঙ্গগুলো একে অপরের সাথে সাংঘর্ষিক হয়ে নিজেদের বাতিল করে দেয়, যাকে ক্যান্সেল আউট বলে। ও, কেবল সবচেয়ে কম সময়ের পথটি এই বাতিলের হাত থেকে বেঁচে যায় এবং আমরা ওই পথে আলোকে ভ্রমণ করতে দেখি। আর এই নীতি ব্যবহার করেই ক্যালকুলাস অফ ভেরিয়েশনসের মাধ্যমে আমরা খুব সহজেই স্নেলস ল অফ রিফ্র্যাকশন বা স্নেলস ল প্রমাণ করতে পারি। ওই যে বাতাস থেকে পানিতে যাওয়ার ব্যাপারটা দ্রুত গন্তব্যে পৌঁছতে পারে। এটা আক্ষরিক অর্থেই মাথা ঘোরানো একটা ব্যাপার। মহাবিশ্বের একটা সাধারণ ফোটন কণা প্রতিনিয়ত ক্যালকুলাস অফ ভেরিয়েশনস সমাধান করে চলেছে। ভাবা যায়? অবাক করার মতোই। শুধু আলো নয়, ফিজিক্স বা বলবিদ্যার ক্ষেত্রেও এই একই নিয়ম খাটে। আপনি যদি একটা বেসবল ছুঁড়ে মারেন, সেটাও কিন্তু এই গণিত মেনেই মাটিতে পড়ে। ওয়েট, বেসবলও কিভাবে? ক্লাসিক্যাল মেকানিক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা আছে, যাকে বলা হয় হ্যামিল্টনের নীতি বা প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন। এই নীতি বলে যে মহাবিশ্বের যে কোনো বস্তু বা মেকানিক্যাল সিস্টেম ঠিক সেই পথেই চলবে যে পথে তার অ্যাকশন বা ক্রিয়াটি হবে সবচেয়ে কম। এই অ্যাকশন জিনিসটা আসলে কি? মানে সাধারণ কাজের মতো কিছু?
শক্তি বা পোটেনশিয়াল এনার্জির পার্থক্যের একটি হিসাব। একে বলা হয় ল্যাগ্রাঞ্জিয়ান। ও আচ্ছা, সেই ল্যাগ্রাঞ্জিয়ান নামেই। ঠিক, আপনি যখন বেসবলটি ছোড়েন তখন প্রকৃতি সবসময় চায় বস্তুটির গতিশক্তি আর স্থিতিশক্তির এই পার্থক্যটি যেন পুরো যাত্রাপথে সবচেয়ে কম বা স্থিতিশীল থাকে। প্রকৃতি অযথা শক্তি অপচয় করতে মোটেও পছন্দ করে না। মানে প্রকৃতি ভীষণ কিপটে, তাই তো? হ্যাঁ, বলতে পারেন। বেসবলটি যে একটি নির্দিষ্ট প্যারাবোলা বা অধিবৃত্তাকার পথে উড়ে গিয়ে মাটিতে পড়ে, তা আসলে এই অ্যাকশনকে সর্বনিম্ন রাখারই ফলাফল। তার মানে প্রকৃতি জন্মগতভাবেই ভীষণ অলস এবং সাশ্রয়ী। সে সবসময় শক্তি এবং সময় বাঁচাতে চায়। এই জন্যই কি সাবানের ফেনা বা ওই যে প্ল্যাটার সমস্যার কথা আমরা বলি, সেখানেও আমরা একই জিনিস দেখি। একদম। সাবানের পানিতে ডোবানো ফ্রেমটি এমন একটি মিনিমাল সারফেস বা সর্বনিম্ন পৃষ্ঠতল তৈরি করে যাতে তার সারফেস টেনশন বা পৃষ্ঠটান এবং বিভব শক্তি সবচেয়ে কম থাকে। ফ্যানাটি তার নিজের শক্তি বাঁচাতে গিয়েই সবচেয়ে নিখুঁত গাণিতিক আকারটি ধারণ করে। অসামান্য। তবে এই ফ্যানার ক্ষেত্রে গণিতবিদদের মধ্যে একটা দারুণ বিতর্কও ছিল কিন্তু। কেমন বিতর্ক? ডিরক্লেটের নীতি অনুযায়ী ধারণা করা হতো যে যেহেতু প্রকৃতিতে সাবানের ফেনা তৈরি হচ্ছে, তার মানে গাণিতিকভাবেও এর একটি সর্বনিম্ন মান অবশ্যই থাকবে। কিন্তু গণিতবিদ কার্ল ওয়ারস্ট্রাস এসে প্রমাণ করে দিলেন যে সব ভ্যারিয়েশনাল সমস্যার সুন্দর গাণিতিক সমাধান থাকে না। দাঁড়ান, তার মানে প্রকৃতি সমাধান করে ফেলছে, কিন্তু গণিত এসে আটকে যাচ্ছে। ঠিক তাই। ওয়ারস্ট্রাস এমন একটি গাণিতিক ফাংশনালের উদাহরণ দিয়েছিলেন যার মান আপনি শূন্যের যত কাছাকাছি খুশি নিতে পারবেন, কিন্তু কখনোই ঠিক শূন্যে পৌঁছাতে পারবেন না। ও আচ্ছা, মানে লিমিট বা অসীমের কাছাকাছি যাওয়ার মতো। হ্যাঁ, অর্থাৎ প্রকৃতি তার মতো করে একটি সর্বনিম্ন অবস্থা তৈরি করে নেয় ঠিকই, কিন্তু গাণিতিক ফ্রেমে ফেলে সবসময় একটি নিখুঁত মিনিমা বা অপটিমাম প্রমাণ করা বেশ জটিল হয়ে দাঁড়ায়। গণিত আর বাস্তবতার মধ্যে এই যে একটা সূক্ষ্ম টানাপোড়েন, এটা সত্যি দারুণ। আজকের এই গভীর আলোচনাটি যদি আমরা একটু সামারাইজ করি, তবে দেখা যায় সাধারণ একটি নির্দিষ্ট বিন্দু খোঁজার গণ্ডি থেকে বেরিয়ে পুরো একটি ফাংশন বা পথ খোঁজার যে বিশাল যাত্রা, সেটি হল ক্যালকুলাস অফ ভ্যারিয়েশনস। একদম ঠিক। নিউটনের মিনিমাল রেজিস্ট্যান্স থেকে শুরু করে জোহান বার্নলির সেই ঐতিহাসিক ব্র্যাকেস্টোকারিন চ্যালেঞ্জ, তারপর ল্যাগ্রাঞ্জ এবং অয়লারের সমীকরণ, আলো এবং বেসবলের গতিপথ, এমনকি সাবানের ফেনা, সবকিছুই এই একটি অমোঘ নিয়মে বাঁধা। এবং দৈনন্দিন জীবনে হয়তো সরাসরি এই সমীকরণগুলো নিয়ে আমাদের কাজ করতে হয় না, কিন্তু এই আলোচনার পেছনের দর্শনটি আমাদের চারপাশের জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। সত্যি তাই। আমাদের কাছে এই মহাবিশ্বকে যতই বিশৃঙ্খল বা এলোমেলো মনে হোক না কেন, আসলে প্রতিটি অণু পরমাণু, প্রতিটি আলোর রশ্মি চরম দক্ষতা এবং অপটিমাইজেশনের এক নিখুঁত গাণিতিক নিয়ম মেনে চলছে। মহাবিশ্বে কোনো কিছুই অযথা ঘটে না। কিন্তু মহাবিশ্বের এই নিখুঁত নিয়মের কথার মাঝেই ১৯২৬ সালের একটা অদ্ভুত আবিষ্কারের কথা মনে পড়ে যাচ্ছে আমার। গণিতবিদ মিখাইল লাভরেন্তিয়েভ একটি বিস্ময়কর ব্যাপার প্রমাণ করেছিলেন, যাকে এখন লাভরেন্তিয়েভ ফেনোমেনন বলা হয়। ওহ, এটি আসলেই ক্যালকুলাস আর ভ্যারিয়েশনসের অন্যতম রহস্যময় একটি অংশ। হ্যাঁ, লাভরেন্থিও প্রমাণ করেছিলেন যে কিছু কিছু অত্যন্ত জটিল পরিস্থিতিতে কোনো নিখুঁত অপটিমাম বা সেরা সমাধান বলে আসলেই কিছু থাকে না। ঠিক, আপনি হয়তো অসীম সংখ্যক ধাপ পার হয়ে সেই সেরা অবস্থার কাছাকাছি, মানে আরও কাছাকাছি যেতে পারবেন, কিন্তু কখনোই সেই নিখুঁত অবস্থাটি স্পর্শ করতে পারবেন না। এই বিষয়টি সত্যি ভাবিয়ে তোলার মতো। মহাবিশ্ব, আলো বা সাবানের ফেনা, সবাই যদি সবসময় নিখুঁত সমাধান বা সবচেয়ে কম শক্তির পথ খোঁজার চেষ্টা করে, অথচ গণিত নিজেই বলছে কিছু ক্ষেত্রে সেই নিখুঁত সমাধানের কোনো অস্তিত্বই নেই। একটা প্যারাডক্সের মতো। একদম। তাহলে কি আমাদের ভৌত বাস্তবতার ভেতরে এক ধরনের মৌলিক সীমাবদ্ধতা লুকিয়ে আছে? এই মহাবিশ্ব কি তাহলে এমন কিছুর পেছনে ছুটছে যা আসলে অধরা? নিখুঁত অবস্থা কি তাহলে শুধুই একটি গাণিতিক ভ্রম? অত্যন্ত চমৎকার এবং দার্শনিক একটি প্রশ্ন। প্রকৃতি হয়তো সর্বদাই নিখুঁতের কাছাকাছি যাবার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেই নিখুঁতের অস্পৃশ্যতা এবং তাকে ছোঁয়ার এই নিরলস চেষ্টার মাঝেই লুকিয়ে আছে গণিত আর বাস্তবতার আসল সৌন্দর্য। ঠিক যেন সেই সাবানের ফেনা বা বাতাসের ভেতর দিয়ে ছুটে চলা আলোর রশ্মি।
বাইরে থেকে দেখলে মনে হয় তারা জাদুর মতো তাদের গন্তব্য চেনে, কিন্তু গভীরে গেলে বোঝা যায় তারা অসীম জটিলতার মাঝে একটি গাণিতিক বিভ্রমের পিছেই ছুটছে। এই গাণিতিক বিভ্রম আর নিখুঁতের সন্ধানের চিন্তাটি আসলেই অবাক করার মতো। আজ এই পর্যন্তই।